সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, বাংলাদেশ ব্যাংকিং খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো খেলাপি ঋণ। বছরের পর বছর খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ব্যাংকের তারল্য, নতুন ঋণ বিতরণ, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। সরকার, বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলোর বিভিন্ন উদ্যোগ নিলেও কাঙ্ক্ষিত হারে খেলাপি ঋণ আদায় সম্ভব হচ্ছে না। প্রশ্ন হচ্ছে, খেলাপি ঋণ পুনরুদ্ধারের সাথে সবচেয়ে বড় বাধা কোথায়? এই প্রসঙ্গে আমরা আলোচনার বিষয় রেখেছি, খেলাপি ঋণ পুনরুদ্ধারের বড় বাধা কি। আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি আছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন MS সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আমি আসলে শুরুতেই যেমনটা বলছিলাম আমাদের প্রসঙ্গের কথা, যে খেলাপি ঋণ পুনরুদ্ধারের সবচেয়ে বড় বাধা কি। বাংলাদেশে ব্যাংকিং খাতের সবচেয়ে বড় এখন সমস্যা হচ্ছে খেলাপি ঋণ। এই বাংলাদেশের খেলাপি ঋণ পুনরুদ্ধারের সবচেয়ে বড় বাধা আপনি কোনটি দেখছেন? সবচেয়ে বড় বাধা প্রথমত এই ধারণাটাই একটু পিকুলিয়ার টাইপের। সেটা হচ্ছে যে ঋণ আদায় কথাটার সাথে ব্যাংকের যে লেন্ডিং পলিসি এটার সাথে খাপ খায় না। আমরা টাকা দেব, আদায় করব, এই ধারণাটার ভিতরে একটা প্রতিপক্ষ হয়ে যায়। কারণ ব্যাংকে যখন লোন দেয় তখন কিন্তু যাকে লোন দেওয়া হয় সে কিন্তু তার পার্টনার। অংশীদারিত্ব ভিত্তিতেই এটা হয়, এবং অংশীদারিত্বের ভিত্তিতে যেহেতু আমরা এটাকে ভাবি না, আমরা এক পক্ষকে আরেক পক্ষের প্রতিপক্ষ ভাবি, সেই জন্য মূল সমস্যাটা সেখানেই। কারণ হচ্ছে একটি ঋণ খেলাপি হওয়ার পেছনে হঠাৎ করে ঋণ খেলাপি হয়ে যায় না। এটার সমস্যাটা শুরু হয় ঋণ কিভাবে দেয়া হলো, কিভাবে এটা অ্যাসেসমেন্ট হলো, ব্যাংক কিভাবে রাজি হলো এই ঋণ দেওয়ার জন্য, এবং ঋণ দেওয়ার পরে এই টাকাটা কিভাবে খরচ হলো, কি পারপাসে দেয়া হলো, সেই পারপাসে খরচ হলো কিনা, এগুলো এর টোটাল হোল জিনিসটার ভিতরেই এই ম্যানেজমেন্টটাকে আমি বড় ত্রুটি বলে মনে করি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 1 বছরের ব্যবধানে খেলাপি ঋণের হিসাব প্রায় দ্বিগুণ হয়েছে। এর কারণ কি আসলে? এর কারণ প্রথম হচ্ছে আগে ঋণ খেলাপির যে ডেফিনেশন ছিল বা যেভাবে খেলাপি ঋণের ক্যালকুলেশন করা হতো সেটার ভিতরে অনেক ফাঁক ছিল। ব্যাংকাররা তাদের তথ্য এমনভাবে দিত যে ঋণ খেলাপি ঋণের পরিমাণ কম। কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে বাসেলের একটা ফর্মুলা আছে যে কিভাবে কাকে খেলাপি ঋণ কোনগুলোকে বলা হবে, কতদিন ঋণ পরিশোধ না করলে খেলাপি বলা হবে। তো সেই ডেফিনেশনগুলো যখন ফলো করা শুরু করা হলো এবং ইন্টারনাল অডিটটাকে স্ট্রিক্টলি ফলো করা শুরু করলো, তখন দেখা গেল যে রাতারাতি খেলাপি ঋণ বেড়ে গেছে। এটার অর্থ এই না যে এখন লোন দেয়া হচ্ছে সেটা খেলাপি হয়ে যাচ্ছে। আসলে এগুলো পুরনো খেলাপি ঋণই এগুলোকে এখন সারফেসড হয়ে আসছে। এবং এইটা বিশেষ করে গত জুন মাসে তো ইয়ার এন্ডিং ছিল, তো ইয়ার এন্ডিংয়ে যে অনেক কিছু গোপন করা যায় নাই সেগুলো বেরিয়ে এসছে। সেজন্য এখন মনে হচ্ছে যে খেলাপি ঋণ বেড়ে এত বেশি হয়ে গেল কেন। আসলে পরিস্থিতি আগে যা ছিল মোটামুটি তাই আছে, এটা শুধু তথ্যগুলোকে প্রকাশ করা হয়েছে। তাহলে কি আমরা বলতে পারি যে ব্যাংকগুলো এখন স্বচ্ছতার আওতায় আসছে? রিলেটিভলি স্বচ্ছ। অনেক গত কয়েক বছরে দুই বছর ইন্টারিম গভর্নমেন্ট শুরু করে এটা অনেক স্বচ্ছতা এসছে, এবং আরও স্বচ্ছতা আসতে পারতো। বাংলাদেশ ব্যাংক কোম্পানি যে একটা ড্রাফট করে গিয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, এই সরকার যদি সেটাকে পাশ করতো, আরও ইন্ডিপেন্ডেন্স দেওয়া হতো বাংলাদেশ ব্যাংককে, এবং লেন্ডিং পলিসি থেকে শুরু করে ব্যাংকের যে লেন্ডিং অ্যাক্টিভিটিস গেছে এগুলোকে আরও স্ক্রুটিনি করলে নিশ্চয়ই আরও অনেক ভালো হতো, আরও ট্রান্সপারেন্ট হতো। কিন্তু আমাদের দেশে তো সেটা হচ্ছে না। আমরা শুধু একটা সহজ একটা গল্প বলে ঋণ নেয় ফেরত দেয় না, এই যে একটা সহজ সরলীকরণ, এই সরলীকরণের বাইরে বেরিয়ে আসতে হবে যদি আমরা আসলে এই সমস্যাটাকে সমাধান করতে চাই। কারণ সমস্যাটার অরিজিন শুরু হয় ওইখান থেকে, যখন আমরা লোন দেওয়ার প্রক্রিয়াটা শুরু করি। এই প্রক্রিয়াটার ভিতরেই ভুল আছে। যেমন একটি বড়োয়ার র মেটেরিয়ালস কেনার জন্য টাকা নিল, অথবা মেশিন কেনার জন্য টাকা নিল, সে টাকাগুলো ব্যাংকে থেকে তুলে নিয়ে একটা পাজেলো গাড়ি কিনে ফেললো, অথবা গুলশানে একটা বাড়ি করে ফেললো। তখন কি ঘুমাচ্ছিল ব্যাংক? টাকাটা তো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চেক দিয়েই তুলেছে। তো আমাকে দেয়া হলো র মেটেরিয়ালস কেনার জন্য, ইন্ডাস্ট্রির প্রোডাকশনের জন্য, আমি সেটা না করে এটা বাড়ি কিনে ফেললাম, অ্যাপার্টমেন্ট কিনে ফেললাম। তা আমাকে তখন বলবে না যে তুমি তো র মেটেরিয়ালসের জন্য এলসি খুলবা বিদেশে, সেটা না করে তুমি একটা কনস্ট্রাকশন কোম্পানিকে কেন কয়েক কোটি টাকা দিয়ে দিলে?
এই প্রশ্ন ব্যাংক করার অধিকার আছে, শুধু অধিকার না, এটা করার একটা অব্লিগেশন ব্যাংকের আছে। লোন ম্যানেজমেন্ট, এটাকে সুপারভিশন করা, এটা এটা একটা আইনগত দায়িত্ব ব্যাংকের। তো এই যে ব্যাংকের তদারকি ও নজরদারি যে যথেষ্ট নয়, এই ক্ষেত্রে কি কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে? সেই অর্থে এখনো নেওয়া হয়নি, সেই অর্থে নেওয়া হয়নি। এটাকে আরো নজরদারি করে, এই কনসেপ্টটাকে অ্যাভয়েড করে ব্যাংকিং সেক্টরে যারা আছে, তারা এটাকে সবসময় অ্যাভয়েড করে যে আমি অত ঝামেলা যাব না, লোন দিব, 1 বছর পরে লোন কেন দাও নাই, তুমি ঋণ খেলাপি, তুমি ঋণ খেলাপি, তোমার ভিতরে কোর্টে মামলা করে দেবো। এরপরে এবার কোর্ট বুঝবে এটা। তার মানে আস্তে করে এই সমস্যাটাকে আমরা, দায়িত্বটাকে আমরা শিফট করে আরেকজনের উপর চাপিয়ে দিই। এই যে চাপিয়ে দেওয়া, কোর্টের উপর চাপিয়ে দেওয়া, জনগণের উপর চাপিয়ে দেওয়া, মিডিয়া এটা নিয়ে হই হুল্লোড় করে, লোন নেয় ফেরত দেয় না। এই যে একটা সমীকরণ, সহজ সরল গল্প, জল পড়ে পাতা নড়ে তোমার কথা মনে পড়ে, এরকম একটা সহজ সরল গল্পই মনে হয়, কিন্তু ব্যাপারটা তো সহজ সরল গল্প নয়। ব্যাংকের থেকে কেন রাখা হয়েছে, ওনারা কেন সুপারভিশন করবেন না? কেন একটা চেক গাড়ি কোম্পানির নামে যখন যায়, একটা চেক যখন একটা হাউজিং কোম্পানির নামে যায়, যে টাকা দিয়ে মেশিন কেনার কথা, যে টাকা দিয়ে র মেটেরিয়ালস কেনার কথা, তখন কেন অবজেকশন দিবে না? এই যে আপনি বলছেন, আমিও বলছিলাম যে আদালতে মামলা বছরের পর বছর চলার কারণে ঋণ আদায় যে ব্যাহত হচ্ছে, এই পরিস্থিতি পরিবর্তনে কি ধরনের আইনগত সংস্কার প্রয়োজন? আইনগত সংস্কার করার মতো পৃথিবীতে সবচেয়ে কঠোর ঋণ খেলাপি আইন হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের আইনটা কিরকম জানেন? সেটা হচ্ছে যে আমাদের দেশে, পৃথিবীর সব দেশে একটা মিলিটারি ল আছে। মিলিটারি লতে সামরিক কর্মকর্তাদের বিচার করা হয়। তো সেখানে প্রশ্নটা করা হয়, মনে করেন একজন সোলজারকে বলল, তোমার কমান্ডিং অফিসার মেজর তোমাকে ডান দিকে যেতে বলেছিল। বলেছিল স্যার, তবে আর শোনার দরকার নেই, তোমার কমান্ডিং অফিসার ডান দিকে যেতে বলেছে, তুমি যাও নাই, তোমার জেল 5 বছরের, তোমার চাকরি নট। আমাদের দেশে ঋণ খেলাপির আইনটা হচ্ছে এরকম, ব্যাংকে যিনি বড়োয়ার, উনি কোর্টে যাবেন, না গেলেও চলবে। উনি কোর্টে যে বলবে, জিজ্ঞেস করবে, শুধু বিচারে জিজ্ঞেস করবে, তুমি লোন নিয়েছো? নিয়েছি। ফেরত দিয়েছো? দিতে পারি না, কারণ শুনবো না। এটা একটা মানবাধিকার। আমি কেন টাকাটা দিতে পারলাম না, এটা আমার এক্সপ্লেইন করার একটা মানবাধিকার। আরেকটা ব্যাপার আছে যে ব্যাংকেরও তো কিছু বক্তব্য থাকতে পারে। বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী একজন একই আইনে দুইজন যদি প্রতিপক্ষ থাকে, ওর বিরুদ্ধে, ও এর বিরুদ্ধে মামলা করতে পারবে। অর্থাৎ বাদী বিবাদী যে কারোর বিরুদ্ধে মামলা করতে পারবে, অথবা কাউন্টার ক্লেম করতে পারবে। বাংলাদেশের আইনে স্পষ্ট করে বলা আছে, যত ধরনের সমস্যাই থাক, যত ধরনের কাউন্টার ক্লেম থাক, সেটা যারা বড়োয়া তারা ব্যাংকের বিরুদ্ধে করতে পারবে না। অর্থাৎ ওইখানে একেবারে ন্যারো একটা আইন। পৃথিবীর কোথাও এই ধরনের কঠিন আইন নাই। এরকম একটা কঠোর আইনে মামলার বিচার করার জন্য 3 বার যদি ডাকার পরে যদি বড়োয়ার না যায়, খেলাপি ঋণ গ্রহীতা না যায়, এককভাবে কোর্ট বিচার করে রায় দিয়ে দিবে। রায়টা তো জানা কথা, রায় বলা আছে শুধু একটি কথা, তুমি দিয়েছো, দিয়েছি, তুমি নিয়েছো, নিয়েছি, তুমি ফেরত দিয়েছো, দাও নাই, তোমার 5 বছরের জেল। তো এত একটা সহজ সুবিধাজনক আইন থাকার পরে মামলার দীর্ঘসূত্রিতার কারণে কেন টাকা আদায় করতে পারে না? তার দুর্বলতার কথা, আইনের ভিতরে কোনো দুর্বলতা নাই। এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ তুলনামূলক বেশি হওয়ার পিছনে কারণ কি দেখছেন? রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বড় ব্যাংক, সেখান থেকে বেশি টাকা লোন নেওয়া যায়, সেখানে রাষ্ট্রীয় প্রভাবটা বেশি খাটানো যায়। বেসরকারি ব্যাংক হলে ডিরেক্টরদেরকে ইনফ্লুয়েন্স করতে হয়, আর রাষ্ট্রীয় ব্যাংক হলে মন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন আমলা, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা তাদেরকে বেশি ইনফ্লুয়েন্স করতে পারে। সুতরাং সেখানে ঋণ খেলাপিটা ওই জন্যই বেশি। এবং বড় বড় যে ঋণ খেলাপিগুলো দেখা যাচ্ছে, তাদের বেশিরভাগই ওই ন্যাশনালাইজ ব্যাংকগুলো, কারণ তাদের কাছে টাকাও বেশি, তাদের কাছ থেকে সহজে টাকাটা লোন হিসেবে নেওয়াটাও প্রভাবশালী ব্যক্তির জন্য সহজ, সাধারণ মানুষের জন্য কিন্তু সহজ নয়। এই যে এই বৈষম্য রয়েছে সাধারণ আর প্রভাবশালীদের মধ্যে, এই বৈষম্য থেকে আসলে আমরা কবে বের হতে পারবো? এটা আমাদের পলিসি মেকারদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আইনের তো কোথাও ঘাটতি নেই, বলা আছে কোলেটারাল ছাড়া, সিকিউরিটি ছাড়া ক্ষুদ্র শিল্পদেরকে লোন দিতে হবে, ব্যাংকগুলো দেয় না। আচ্ছা, তারপরে আরো তথ্য হচ্ছে ক্ষুদ্র শিল্পগুলি
লোন রিকভারি হচ্ছে প্রায় 95 থেকে 99%। আর বড় শিল্পের তারা মর্টগেজ দেয়, তারপরে বড় শিল্পের ঋণ খেলাপির পরিমাণ 50 বা তার বেশি। এখন আজকে কোনো ব্যাংক যদি কাউকে লোন দিতে হয়, তাহলে কাকে দেওয়া উচিত? বড়দেরকে দেওয়া উচিত না, ছোটদেরকে দেওয়া উচিত, যারা টাকাটা ফেরত দেয়। তা আমরা কি প্রতিদিনই তো আমরা এই সমস্যাটা নিয়ে আলোচনা করছি। আপনাদের এই টক শোতে তো আর আজকে নতুন আসি না, 20 বছর ধরেও সে একই কথাই বলছি যে ক্ষুদ্র শিল্পকে আমরা লোন দেই না। যাদের রিকভারি রেট 95% বা 94% যদি হয়, 98%, তার মানে যারা বাধ্য, স্বাভাবিক কোনো বিশেষ কোনো কারণে লোন শোধ করে না, স্বাভাবিক ন্যাচারাল প্রক্রিয়া, তারাই শুধু খেলাপি হয়। আমরা এখান থেকে শুনবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব এম.এস. সিদ্দিকী, এবার আমি জানতে চাই, যে খেলাপি রেট বৃদ্ধির কারণে বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে বাংলাদেশ ব্যাংকিং খাতের যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়ে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? সবকিছুই তো একই কারণে, শুধু বিদেশি ইনভেস্টমেন্ট না, অর্থনীতি তো একটা বিপদের ভিতরে পড়ে গেছে। কারণ ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর যদি এরকম 50% ঋণ খেলাপি ঋণ নিয়ে থাকে, তাহলে এ দেশি বিনিয়োগই তো বন্ধ হয়ে যাবে। কারণ দেশি বিনিয়োগকারীরা লোন পাবে না, তারপর ব্যাংকগুলো তাদের লস করবে, কিছু ব্যাংক বন্ধ হয়ে যাবে। এটা তো অর্থনীতিতে এমন একটা বিরূপ প্রতিক্রিয়া হবে, ইকোনমিক অ্যাক্টিভিটিস কমে যাবে, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। একটা ব্যাংক যদি বন্ধ হয়ে যায়, এটার ইম্প্যাক্ট অর্থনীতিতে খুবই খারাপ হবে। দেখা যাচ্ছে এমন চলতে থাকলে তো একটা সময় বাংলাদেশ বিনিয়োগ শূন্য হয়ে যাবে, বাংলাদেশের অর্থনীতি। তাই তো আমাদের তো স্থানীয় এবং বিদেশি বিনিয়োগ কমেই যাচ্ছে দিনের পর দিন। এবং এটা এখন অর্থনীতির যে ডেভেলপমেন্ট বা সাইজ এবং গ্রোথ, এগুলোর সাথে বিনিয়োগটা ম্যাচ করছে না। তার মানে কোথাও একটা শুভঙ্করের ফাঁকি আছে। এবং এটার জন্য এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে না, মানুষ লক্ষ লক্ষ লোক বেকার। এভাবে যদি চলতে থাকে, বেকারের সংখ্যা বাড়তে থাকবে, মানুষ কাজ পাবে না, মানুষের ভিতরে সামাজিক অসন্তোষ দেখা দিবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে। মূল্যস্ফীতি তো অনেক দ্বিগুণ হারে বেড়েছে। হ্যাঁ, ডবল ডিজিট 12% আমরা দেখেছি, এখন যদিও 9-এর নিচে। তো কিন্তু এটা তো ডেঞ্জারাস। এত 1 বছর 1.5 বছর ইনফ্লেশন থাকলে হয়? আমাদের দেশে গত 4-5 বছর ধরে ইনফ্লেশন, এবং এরকম হাই ইনফ্লেশন। এটা এটা মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মানুষের জন্য তো খুবই কষ্টকর। এবং এই কষ্টকরটা শুধু ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে কষ্ট হচ্ছে তা না, সামগ্রিকভাবে অর্থনীতি তো স্লো ডাউন হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে অনেক বড় ঋণ গ্রহীতা বছরের পর বছর ঋণ পরিশোধ না করেও নতুন নতুন সুবিধা পাচ্ছেন। এটি কি ব্যাংকিং খাতে জবাবদিহিতার সংকট তৈরি করছে না? সুবিধা পাচ্ছেন বলতে এই কথাটাকে ওইভাবে জেনারেল ওপিনিয়ন দিলে এটা উত্তর দেওয়া কঠিন। ব্যাংকের টাকাগুলো ফেরত আনার জন্য তাকে যদি ইন্টারেস্ট মওকুফ করে, অথবা ইনস্টলমেন্ট যদি কমিয়ে বাড়িয়ে দিয়ে, তাকে কম টাকা দিয়ে আস্তে আস্তে বা ফার্দার লোন দিয়ে যদি তাকে সচল করে লোনগুলো ফেরত যায়, এটা তো খারাপ কিছু না। এটা তো দেশের স্বার্থে এবং ব্যাংকিং সেক্টরের স্বার্থেই করা হচ্ছে। আপনি ভেবেন না যে বড়োয়াররা খেলাপিরা ইনফ্লুয়েন্স করে এটা নিয়ে নিচ্ছে। এটা তো বাংলাদেশ ব্যাংকের ঘোষিত আইন, নিজেরাই ঘোষণা করেছে যে একটা স্পেশাল ইন্টারিম অ্যারেঞ্জমেন্টের ভিতর দিয়ে তোমরা আরো কিছু লোন নাও বা কিছু কম টাকা দাও, তোমাকে সুদ মাকুব করে দেবো, তুমি আসল টাকাটা ফেরত দাও। এটা হচ্ছে ইকোনমিক রিকভারির জন্য। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা প্রসিডিওর। কারণ এত বেশি ঋণ খেলাপি হয়ে গেছে যে এটাকে এখন কন্ট্রোল করা যাচ্ছে না। যেহেতু কন্ট্রোল করা যাচ্ছে না, এটাকে অন্যভাবে এটা সমাধান করতে হবে। যেমন ওই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই আইনটা তো পেন্ডিং আছে এই সরকারের, এটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা। ওইটাতে বলা হচ্ছে যে কোন একটা ব্যাংকের খেলাপি ঋণটাকে বিক্রি করে দেবে ওরা আরেকটা নতুন একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে তাদেরকে দিয়ে দেবে। ওরা এই ঋণ খেলাপি ঋণগুলোকে নিয়ে ওই ইন্ডাস্ট্রিগুলোকে টেক ওভার করে ওইটাতে যদি মেশিনের ঘাটতি থাকে মেশিন কিনবে, ওইখানে যদি ম্যান পাওয়ারের ঘাটতি থাকে ম্যান পাওয়ার আনবে, ওদের যদি র মেটেরিয়ালস ঘাটতি থাকে র মেটেরিয়ালস ইম্পোর্টের ব্যবস্থা করবে, সেই ইন্ডাস্ট্রিটাকে তাজা করবে,
করে সেখান থেকে যে প্রফিট হবে সেই প্রফিটের টাকা থেকে ব্যাংকের টাকাও শোধ করবে, অন্যান্য বড়োয়ারদের থেকে টাকাও শোধ করবে। এইভাবে করে এই ইন্ডাস্ট্রিগুলোকে সচল করে আবার ওরা বিক্রিও করে দেবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এটা একটা কাজ। সেই আইনটা এখনো পেন্ডিং আছে। এইবার তো বাজেট অধিবেশনও পাশ হলো না, আগামী অধিবেশন সেপ্টেম্বরে হবে কিনা জানি না। এটা আমাদের জন্য খুবই দরকার। এখন থেকে 50 বছর আগে, 40 বছর আগে ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ ব্যাংকে বলেছিল যে তোমরা তোমাদের দেশে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করার কারণ তোমাদের দেশে যে ঋণ খেলাপি, যে খেলাপি ঋণ আছে, এগুলোকে সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব না। সারা দুনিয়াতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলি এটা করে। বাংলাদেশ ব্যাংক থেকে এবং সরকার থেকে তখন বলা হয়েছিল যে আমরা নিজেরাই যথেষ্ট, আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লাগবে না। আমি পত্রিকায় এটা স্পষ্টভাবে পড়েছি, আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রয়োজন নাই। এখন সেই সব কর্মকর্তারা তো এখন চাকরিতে নাই বাংলাদেশ ব্যাংকের। তাদেরকে ডেকে এনে জিজ্ঞেস করা যেতে পারত যে আপনারা তখন কেন বলেছিলেন। এই সর্বনাশটা হয়ে যাওয়ার পরে এখন আমরা তো সামাল দিতে পারছি না এই খেলাপি ঋণের ব্যাপারটা। আমরা আগে থেকে যদি ব্যাপারটাকে ট্যাকেল করতাম, আগে থেকে যদি লোন অপারেশনটাকে, লোন সুপারভিশনটাকে প্রপার করতাম, তবে এখন বলে রাখি লোন সুপারভিশনটা কিন্তু এখনো করা হচ্ছে না। আপনার আগের প্রশ্নের উত্তরে আবার বলছি, এখনো লোন সুপারভিশন করা হচ্ছে না। তার মানে খেলাপি হওয়ার যে মূল ফ্যাক্টর সেটা কিন্তু এখনো বলবৎ আছে এই দেশে ব্যাংকিং সেক্টরে। আমি এই দেশের পলিসি মেকারদের কাছে আবেদন করব, দয়া করে লোন সুপারভাইজ করেন। তারা টাকাটা কোথায় খরচ করলো, খরচ করার আগে অনুমোদন নেওয়ার সিস্টেমটা ইন্ট্রোডিউস করেন। আমি আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাই, যেসব ঋণ গ্রহীতারা বিদেশে অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে, আসলে তাদের কাছ থেকে আসলে অর্থ ফেরত আনার সম্ভাবনা আসলে কতটুকু? খুবই কম। ওইটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আর কারা টাকা পাচার করেছে ওইটা কয়েকশো, এটা আমরা জানি। কে করেছে আমরা জানি। সিঙ্গাপুরে গেছে, আমেরিকা গেছে, মালয়েশিয়া গেছে, এগুলো আমরা জানি। ওগুলো নিয়ে আমরা যদি লাফালাফি করতে থাকি আমাদের সমস্যার সমাধান হবে না। আর বিদেশ থেকে টাকা চলে গেছে সেই টাকাটা আবার ফেরত আনা, এটা খুবই ডিফিকাল্ট কাজ। ওইটা নিয়ে মাথা না ঘামিয়ে আমি আজকে যে ঋণ খেলাপি হয়ে যাবে, আগামীকাল যে হবে, পরশু যেগুলো হবে, ওগুলোকে ট্যাকল করা উচিত। বাট সরকার কর্তৃক তো চেষ্টা চলছে। চেষ্টা তো করবে, আমার টাকাকে আমি এমনি ছেড়ে দিব নাকি? কিন্তু আমি বলতে চাচ্ছি যে ওইটা নিয়ে যে এফোর্টটা দেওয়া হবে, এফোর্টের অ্যাচিভমেন্টের সম্ভাবনা অত বেশি নাই। কারণ টাকাটা তো ব্যাহত হয়ে অন্য জায়গায় চলে গেছে, ওই দেশের আইনের আওতায় চলে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে যে টাকাগুলো পাচার হয়ে ওই দেশে গেছে, আমরা এটার বেনিফিট পাচ্ছি না। যে দেশে পাচার হয়ে গেছে ওই দেশ কিন্তু এই টাকার বেনিফিটটা পাচ্ছে, ওই দেশে ইনভেস্টমেন্ট হচ্ছে। তো ওই যারা বেনিফিটেড হচ্ছে তারা কি আমাদেরকে এমনিতেই ফেরত দিয়ে দিবে? তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে পারে এই টাকাটা বাংলাদেশ থেকে তোমার দেশে গেছে, ওই অ্যাকাউন্টে আছে, ওই টাকাটা ফেরত দাও। মানে ওইভাবে যদি একেবারে স্পষ্ট করে, আমি আইনের ভাষাটাকে সহজ করে বললাম যে এইভাবে যদি বাংলাদেশ ব্যাংক বলতে পারে যে তোমাকে ওই ব্যাংকের ওই অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা 10 বছর আগে বাংলাদেশ থেকে এইভাবে টাকাটা গেছে, সেটা যদি প্রমাণ করা যায় তখন ওই টাকাটা ওই দেশ ফেরত দিবে। তা আমরা তো, আমাদের কাছে ওই ডকুমেন্ট নাই, কিভাবে টাকা পাচার হয়েছে আমরা জানি না। আমরা জানি কিন্তু এভিডেন্স আমাদের হাতে নাই। এভিডেন্স যদি না থাকে ওই টাকাটাকে ফেরত আনাটা খুবই কষ্টকর। তাহলে আশা ছেড়ে দিতে হবে এই আর কি। না, আশা ছেড়ে দেওয়ার কথা বলি না, আশা থাক, চেষ্টাও থাক, তবে সামগ্রিক চেষ্টাটা ওইটা আদায় করার জন্য না করে বরং বর্তমানে যে লোনগুলো খেলাপি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এগুলোকে ম্যানেজমেন্ট করা, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এই পলিসিটা বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের পলিসি মেকাররা নেওয়া উচিত। না হলে আমরা ওই ভিসিআর সার্কেল থেকে বেরিয়ে আসতে পারবো না। আপনি যে বলছেন যে ঋণ খেলাপির সংখ্যা বেড়ে যাচ্ছে, কেন? আরো বেড়ে যাবে, কারণ আমরা এটাকে প্রিভেনশনের কোনো চেষ্টাই করছি না। জনাব এমএস এর দিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।